গুড ইভিনিং ফ্রেন্ডস। অধ্যায় এক, 1 সেকেন্ডের সিদ্ধান্ত। রাত তখন প্রায় 9:30। শহরের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে। দূরে দূরে কোথাও ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। বাতাসে এক অদ্ভুত নীরবতা, কিন্তু সেই নীরবতার মাঝেই এমন একটি প্রশ্ন লুকিয়ে আছে যা হাজার বছর ধরে মানব সভ্যতার সবচেয়ে জটিল বিতর্কগুলোর একটি। কোনটি সঠিক? প্রশ্নটি যত সহজ শোনায়, উত্তরটি ততটাই কঠিন। ধরুন, আপনি একটি দ্রুতগামী ট্রলির চালক। হঠাৎ বুঝতে পারলেন ব্রেক আর কাজ করছে না। আপনার সামনে রেল লাইনে 5 জন শ্রমিক কাজ করছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রলিটি তাদের উপর উঠে যাবে। ঠিক তখনই আপনার চোখে পড়ল পাশে আরেকটি লাইন। সেখানে মাত্র একজন মানুষ দাঁড়িয়ে আছেন। আপনার হাতে একটি মাত্র সুযোগ। আপনি চাইলে ট্রলিটিকে অন্য লাইনে ঘুরিয়ে দিতে পারেন, তাহলে একজন মানুষ মারা যাবেন, কিন্তু 5 জন বেঁচে যাবেন। আর আপনি কি করবেন? প্রথমবার এই প্রশ্ন শুনলে অধিকাংশ মানুষ খুব দ্রুত উত্তর দেন, আমি ট্রলিটা ঘুরিয়ে দেব। তাই তো? কারণ সংখ্যার হিসেবে একজনের জীবন 5 জনের জীবনের চেয়ে কম। কারণ সংখ্যার হিসেবে একজনের জীবন 5 জনের জীবনের চেয়ে কম নয়, কিন্তু 5 জনকে বাঁচানো যেন বেশি যুক্তিসঙ্গত বলে মনে হয়। কিন্তু একটু থামুন, আপনি কি সত্যি একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, নাকি আপনি শুধু 5 জনকে বাঁচানোর চেষ্টা করলেন? এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য খুব সূক্ষ্ম, অথচ নৈতিকতার ইতিহাসে এই সূক্ষ্ম পার্থক্যই সবচেয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে। মানুষের জীবন কি সংখ্যায় মাপা যায়? যদি একজনকে উৎসর্গ করে 5 জনকে বাঁচানো যায়, তবে কি সেটিই ন্যায়? আর যদি আজ সেই একজন মানুষটি আপনার পরিবারের কেউ হন, আপনার উত্তর কি একই থাকবে? এই প্রশ্নগুলো শুধু দর্শকের নয়, প্রতিটি প্রতিদিন আমরা ছোট ছোট সিদ্ধান্তে একই ধরনের নৈতিক দ্বন্দ্বের মুখোমুখি হই। একজন ম্যানেজার যখন একজন কর্মীকে ছাঁটাই করে পুরো কোম্পানিকে বাঁচানোর সিদ্ধান্ত নেন, একজন ডাক্তার যখন সীমিত সম্পদের মধ্যে কাকে আগে চিকিৎসা দেবেন ঠিক করেন, একজন বিচারক যখন আইনের কঠোর প্রয়োগ ও মানবিকতার মধ্যে ভারসাম্য খোঁজেন, তখনও এই একই প্রশ্ন ফিরে আসে, সঠিক কাজ আসলে কোনটি? এই বই কোনো সহজ উত্তর দেবে না, বরং প্রতিটি অধ্যায় আপনাকে এমন কিছু প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে যেগুলো হয়তো আপনার বহুদিনের বিশ্বাসকেও নাড়িয়ে দেবে। কারণ ন্যায় বিচার শুরু হয় উত্তর দিয়ে নয়, প্রশ্ন করার সাহস দিয়ে। ন্যায় বিচারের সন্ধানে, অধ্যায় 2, ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা মানুষটি। প্রথম অধ্যায়ের শেষে আমরা একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম, একজন মানুষের জীবন দিয়ে 5 জনকে বাঁচানো। অনেকেই বলেছিলেন, হ্যাঁ, আমি ট্রলিটিকে অন্য লাইনে ঘুরিয়ে দেব, কারণ সংখ্যার হিসেবে একজনের চেয়ে 5 জনের জীবন বেশি মূল্যবান বলে মনে হয়েছিল। কিন্তু নৈতিকতার পথ কখনোই এত সহজ নয়। জীবন কখনো শুধু অঙ্কের হিসাব নয়। আজ আমরা সেই একই প্রশ্নে আবার ফিরে আসব, কিন্তু এবার একটি ছোট্ট পরিবর্তন হবে। আর সেই ছোট্ট পরিবর্তনই আমাদের বিবেককে সম্পূর্ণ নতুন এক পরীক্ষার সামনে দাঁড় করাবে। আপনি আর চালক নন। ভাবুন,
আজ আপনি ট্রলির চালক নন, আপনি একটি উঁচু ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন। দূরে সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। নিচে রেল লাইন। হঠাৎ একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে ছুটে আসছে। সামনে আবারও পাঁচজন শ্রমিক। তারা কিছুই জানে না, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তারা মৃত্যুর মুখে পড়বে। আপনি অসহায়ভাবে তাকিয়ে আছেন। হঠাৎ আপনার চোখ পড়ল পাশের একজন স্থূলকায় মানুষের দিকে। সে শান্তভাবে রেল লাইনের দিকে তাকিয়ে আছে। আপনি বুঝলেন, যদি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন, তার শরীর ট্রলিটিকে থামিয়ে দিতে পারে। আপনি বুঝলেন, যদি তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন, তার শরীর ট্রলিটিকে থামিয়ে দিতে পারে। সে মারা যাবে, কিন্তু পাঁচজন বেঁচে যাবে। এখন আপনার হাতে আবারও একটি সিদ্ধান্ত। আপনি কি করবেন? কেন উত্তর বদলে যায়? আশ্চর্যের বিষয় হলো, এই প্রশ্নে অধিকাংশ মানুষ আগের মতো উত্তর দেয় না। তারা বলেন, না, আমি তাকে ধাক্কা দেব না। কিন্তু কেন? দুই ক্ষেত্রেই তো একজন মারা যাচ্ছে এবং পাঁচজন বেঁচে যাচ্ছে। তাহলে পার্থক্য কোথায়? এই প্রশ্নই আমাদের নৈতিক বোধের গভীরে নিয়ে যায়। প্রথম ঘটনায় আপনি একটি বিপদকে অন্যদিকে সরিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় ঘটনায় আপনাকেই একজন নিরপরাধ মানুষকে ইচ্ছাকৃতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে হচ্ছে। ফলাফল একই হতে পারে, কিন্তু কাজের প্রকৃতি সম্পূর্ণ আলাদা। এখানেই মানুষের বিবেক শুধু ফলাফল নয়, উদ্দেশ্য এবং পদ্ধতিকেও বিচার করতে শুরু করে। মানুষ কি কখনো একটি উপায় হতে পারে? ভাবুন, আপনি একটি ময়ে উঠতে চাইছেন। মইটি একটি উপায়। আপনি গন্তব্যে পৌঁছানোর জন্য সেটি ব্যবহার করেন। এখন প্রশ্ন হলো, একজন মানুষকে কি কখনো সেই ময়ের মতো ব্যবহার করা যায়? যদি একজন মানুষকে শুধু অন্যদের বাঁচানোর জন্য বলি দেওয়া হয়, তাহলে কি আমরা তার ব্যক্তিত্ব, স্বাধীনতা এবং মর্যাদাকে অস্বীকার করছি না? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু এখান থেকেই জন্ম নেয় একটি গভীর নৈতিক ধারণা: প্রত্যেক মানুষ নিজেই একটি উদ্দেশ্য, কোনো উপায় নয়। এই ভাবনাই পরবর্তীতে আধুনিক মানবাধিকার, নৈতিক দর্শন এবং আইনের ভিত্তি গড়ে তোলে। বিবেকের অদৃশ্য সীমারেখা। আমরা প্রায়ই বলি, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু বাস্তব জীবন আমাদের এমন পরিস্থিতিতে ফেলে যেখানে সে সিদ্ধান্তই নি সে যেখানে সে যেখানে যে সিদ্ধান্তই নিই, কেউ না কেউ কষ্ট পায়। একজন ব্যবসায়ী যখন লোকসান এড়াতে শত কর্মচারীর মধ্যে 10 জনকে চাকরি থেকে বাদ দেন, একজন সেনাপ্রধান যখন একটি ছোট্ট ইউনিটকে বিপজ্জনক মিশনে পাঠান যাতে পুরো বাহিনী নিরাপদ থাকে, একজন বিচারক যখন কঠোর শাস্তি দেন যাতে সমাজে অপরাধ কমে, তখনও একই প্রশ্ন ফিরে আসে: একজনের ক্ষতি কি অনেকের মঙ্গলের জন্য গ্রহণযোগ্য, নাকি কিছু সীমা আছে যা কোনো অবস্থাতেই অতিক্রম করা যায় না? হৃদয় বনাম যুক্তি। হৃদয় বনাম যুক্তি। মানুষ নিজেকে যুক্তিবাদী প্রাণী মনে করতে ভালোবাসে, কিন্তু গবেষণা বারবার দেখিয়েছে আমাদের অনেক নৈতিক সিদ্ধান্ত প্রথমে আসে অনুভূতি থেকে। তারপর আমরা সেই সিদ্ধান্তকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। অর্থাৎ আমরা আগে অনুভব করি, তারপর বিচার করি। এই কারণেই একই ফলাফল হলেও দুটি ভিন্ন পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত বদলে যায়। একটি প্রশ্ন। একটি প্রশ্ন যা আপনাকে ভাবাবে। ধরুন, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা মানুষটি একজন অচেনা ব্যক্তি নয়। সে আপনার বন্ধু, আপনার ভাই,
অথবা আপনার সন্তান, তখন কি আপনার সিদ্ধান্ত বদলে যাবে? আর যদি নিজের আর যদি নিচের পাঁচজন হয় আপনার পরিবারের সদস্য, তাহলে দেখলেন তো, নৈতিকতা শুধু নিয়মের বিষয় নয়, এটি সম্পর্ক, অনুভূতি, দায়িত্ব এবং মানবিক মানবিকতারও বিষয়। অধ্যায়ের শেষ। আজ আমরা বুঝলাম মানুষের নৈতিক বিচার শুধু ফলাফলের উপর দাঁড়িয়ে নেই। আমরা কাজের উদ্দেশ্য, পদ্ধতি এবং মানুষের মর্যাদাকেও সমান গুরুত্বই দিই। কিন্তু এখানেই শেষ নয়, কারণ সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর একটি প্রশ্ন। ভাবুন, আপনি একজন চিকিৎসক। আপনার সামনে পাঁচজন মৃত্যু পথযাত্রী রোগী, তাদের প্রত্যেকের একটি করে অঙ্গ দরকার। পাশের ঘরে বসে আছে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ। যদি তার অঙ্গগুলো নিয়ে পাঁচজনকে বাঁচানো যায়, তাহলে আপনি কি করবেন? এই প্রশ্ন শুধু চিকিৎসা বিজ্ঞানের নয়, এটি মানবতার সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা প্রবেশ করব অধ্যায় 3, হাসপাতালের নীরব সিদ্ধান্ত। ন্যায় বিচারের সন্ধানে। অধ্যায় 3, হাসপাতালের নীরব সিদ্ধান্ত। হাসপাতালকে আমরা জীবনের শেষ আশ্রয় মনে করি, যেখানে মানুষ মৃত্যুর হাত থেকে ফিরে আসে, যেখানে একজন চিকিৎসকের হাত মানেই আশার আলো। কিন্তু যদি এমন একটি দিন আসে যখন একজন চিকিৎসককে জীবন বাঁচানোর জন্য একটি জীবন কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়, তখন কোন সিদ্ধান্তটি সঠিক? এই প্রশ্নটি শুধু চিকিৎসা বিজ্ঞানের নয়, এটি মানবতার হৃদয়ে আঘাত করা একটি প্রশ্ন। সাদা দেয়ালের ভেতরের অদৃশ্য যুদ্ধ। ভোর 4টায় হাসপাতালের জরুরি বিভাগে একের পর এক অ্যাম্বুলেন্স এসে থামছে। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা ছুটে বেড়াচ্ছেন। প্রত্যেক সেকেন্ড মূল্যবান। ঠিক সেই সময় আপনার কাছে খবর এলো, পাঁচজন রোগী মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। একজনের হৃৎপিণ্ড দরকার, আরেকজনের কিডনি, কারো লিভার, কারো ফুসফুস, আরেকজনের অগ্নাশয়। এই 5টি অঙ্গ পেলেই তারা সবাই বেঁচে যেতে পারে। কিন্তু হাসপাতালের কোথাও কোনো অঙ্গদাতা নেই। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক তখনই অপেক্ষামান কক্ষে বসে থাকা একজন সুস্থ যুবকের দিকে আপনার চোখ পড়লো। তার শরীরের সব অঙ্গ সুস্থ। যদি তাকে হত্যা করে তার অঙ্গগুলো নেওয়া হয়, তাহলে পাঁচজন মানুষ নতুন জীবন পাবে। প্রশ্নটি আবার ফিরে এলো, আপনি কি করবেন? সংখ্যার হিসেবে উত্তরটি খুব সহজ। একজনের বিনিময়ে পাঁচজন। অঙ্কের হিসেবে এটি লাভজনক। যদি কেবল ফলাফল দেখা হয়, তাহলে সিদ্ধান্তটি স্পষ্ট। একজন মারা যাবে, পাঁচজন বাঁচবে। সমাজে মোট 5টি জীবন রক্ষা পাবে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তেই একটি গভীর প্রশ্ন জন্ম নেয়। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অধিকার আপনাকে কে দিল? বিশ্বাসের মূল্য। ভাবুন, আপনি হাসপাতালে চিকিৎসা নিতে গেলেন, কিন্তু মনে মনে ভয় পাচ্ছেন, যদি ডাক্তার আমাকে অন্য রোগীর জন্য ব্যবহার করেন, তাহলে কি আপনি কখনো নিশ্চিন্তে হাসপাতালে যেতে পারবেন? সম্ভবত না। চিকিৎসা ব্যবস্থার ভিত্তি কেবল দক্ষতা নয়, এর ভিত্তি হলো বিশ্বাস। রোগী বিশ্বাস করে চিকিৎসক তার জীবন রক্ষা করবেন, কখনোই তাকে অন্য কারো স্বার্থে বলি দেবেন না। যদি সেই বিশ্বাস ভেঙে যায়, তবে শুধু একজন মানুষ নয়, সমস্ত সমাজ ক্ষতিগ্রস্ত হবে। মানুষ কি সম্পদ নাকি ব্যক্তি? আমরা গাছ কাটি, পাথর ভাঙি, লোহা গলিয়ে যন্ত্র বানাই, কারণ এগুলো সম্পদ। কিন্তু একজন মানুষ, তিনি কি কেবল একটি সম্পদ যার অঙ্গ অন্যদের কাজে লাগানো যাবে, নাকি তিনি এমন একজন ব্যক্তি যার নিজের জীবন, স্বপ্ন, অধিকার এবং মর্যাদা আছে? এই প্রশ্নের উত্তরই সভ্যতার ভিত্তি তৈরি করেছে। কারণ মানুষকে যদি কেবল একটি উপকরণ হিসেবে দেখা শুরু হয়, তাহলে একদিন কেউই নিরাপদ থাকবে না। নৈতিকতার নীরব সীমারেখা। কখনো কখনো এমন সিদ্ধান্ত আসে
যেখানে লাভের হিসাব যথেষ্ট নয়। ধরুন একজন শিক্ষক পরীক্ষায় মেধাবী ছাত্রের নম্বর কেটে দুর্বল ছাত্রকে বাড়িয়ে দিলেন যাতে সবাই সমান ফল পায়। ফলাফল কি ন্যায্য হবে? হয়তো অনেকেই উপকৃত হবে, কিন্তু ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হবে? আবার ধরুন কোনো নিরপরাধ মানুষকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হলো, কারণ এতে একটি বড় দাঙ্গা থেমে যাবে, সমাজে শান্তি ফিরবে। কিন্তু সেই শান্তি কি সত্যিকারের ন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকবে? অনেক সময় ভালো ফলাফলও অন্যায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারে। আর সেই কারণেই নৈতিকতা শুধু ফলাফলের বিচার নয়, মানুষের মর্যাদা। প্রত্যেক মানুষের এমন কিছু মূল্য আছে যা কোনো সংখ্যায় প্রকাশ করা যায় না। একটি শিশুর হাসি, একজন মায়ের ভালোবাসা, একজন বৃদ্ধের জীবনের অভিজ্ঞতা, এসবের কোনো বাজার দর নেই, তবু এগুলো অমূল্য। যখন আমরা একজন মানুষকে কেবল অন্যদের বাঁচানোর উপায় হিসেবে দেখি, তখন আমরা তার এই অমূল্য মর্যাদাকেই অস্বীকার করি। আমাদের প্রতিদিনের জীবনেও কি এমন হয়? হয়, হয়তো এত নাটকীয় ভাবে নয়, কিন্তু আমরা প্রায় মানুষকে ব্যবহার করি, কখনো নিজের লাভের জন্য, কখনো সম্মান পাওয়ার জন্য, কখনো ক্ষমতার জন্য, কখনো সম্পর্কেও। যখন আমরা কাউকে শুধু নিজের প্রয়োজন মেটানোর মাধ্যম হিসেবে দেখি, তখন অজান্তেই আমরা একই নৈতিক ভুলের দিকে এগিয়ে যাই। মানুষকে ব্যবহার করা সহজ, কিন্তু মানুষকে সম্মান করা, সেটি সভ্যতার প্রকৃত পরীক্ষা। একটি প্রশ্ন যা আজও উত্তর খুঁজছে। ধরুন সেই সুস্থ যুবক নিজেই বললেন, আমার মৃত্যু যদি 5 জনের জীবন বাঁচায় তবে আমি রাজি। তাহলে কি সিদ্ধান্ত বদলে যাবে? তার সম্মতি কি এই কাজকে নৈতিক করে তুলবে, নাকি কিছু কাজ আছে যা সম্মতি থাকলেও ভুলই থেকে যায়? এই প্রশ্নই আমাদের আরো গভীর দর্শনের দিকে নিয়ে যাবে। অধ্যায়ের সমাপ্তি। আজ আমরা শিখলাম, মানুষের জীবন শুধু একটি সংখ্যা নয়। প্রত্যেক মানুষের এমন একটি মর্যাদা আছে যা কোনো লাভ ক্ষতির অঙ্ক দিয়ে মাপা যায় না। তবুও প্রশ্ন রয়ে যায়, যদি একটি সিদ্ধান্ত হাজার মানুষের সুখ এনে দেয়, তবে কি একজনের অধিকার বিসর্জন দেওয়া যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের পরিচয় হবে দুই মহান দার্শনিকের সঙ্গে। একজন বলবেন সবচেয়ে বেশি সুখী নৈতিকতার ভিত্তি। আরেকজন দৃঢ়ভাবে বলবেন, না, কিছু নীতি কখনো ভাঙা যায় না, মানুষ কখনোই কেবল একটি উপায় নয়। এই দুই চিন্তার সংঘর্ষই বদলে দিয়েছে নৈতিক দর্শনের ইতিহাস। পরবর্তী অধ্যায়, দুই দার্শনিক, দুই পথ, বেনথাম ও কান্টের মুখোমুখি, ন্যায় বিচারের সন্ধানে। অধ্যায় 4, দুই দার্শনিক, দুই পথ, বেনথাম ও কান্টের মুখোমুখি। মানুষের ইতিহাসে কিছু বিতর্ক কখনো শেষ হয় না, কারণ সেই বিতর্কের কোনো সহজ উত্তর নেই। কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ফলাফল নাকি নীতি? একজন মানুষের জীবন বাঁচানোর জন্য যদি হাজার হাজার মানুষ কষ্ট পায়, তবে তবে কি সেটি ন্যায়? আবার হাজার মানুষকে বাঁচাতে যদি একজন নিরপরাধ মানুষকে বলি দিতে হয়, তবে কি সেটি নৈতিক? শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন অসংখ্য দার্শনিক, কিন্তু তাদের মধ্যে দুজনের চিন্তাধারা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে পৃথিবীর আইন, রাজনীতি এবং নৈতিক দর্শনের উপর। একজনের নাম জেরেমি বেনথাম, অন্যজন ইমানুয়েল কান্ট। দুজনই মানুষের মঙ্গল চেয়েছিলেন, কিন্তু সেই মঙ্গলে পৌঁছানোর পথ ছিল সম্পূর্ণ ভিন্ন। সুখের অঙ্ক। 18 শতকের ইংল্যান্ড, শিল্প বিপ্লবের সূচনা, কারখানা গড়ে উঠছে, সমাজ দ্রুত বদলে যাচ্ছে। এই সময়ে জেরেমি বেনথাম একটি প্রশ্ন তুললেন, নৈতিকতার উদ্দেশ্য কি? তার উত্তর ছিল অবাক করার মতো সহজ। মানুষ যা কিছু করে, শেষ পর্যন্ত দুটি শক্তি তাকে পরিচালনা করে, আনন্দ এবং কষ্ট। আমরা আনন্দ চাই, আমরা কষ্ট এড়াতে চাই। তাই যে সিদ্ধান্ত সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে বেশি সুখ নিশ্চিত করবে, সেটি সবচেয়ে নৈতিক সিদ্ধান্ত। এই ধারণায় পরে পরিচিত হয় ইউটি ইউটিলিটারিanism নামে। ইউ ইউটিলিটারিয়ানিজম নামে, বাংলায়
উপযোগবাদ। একটি গ্রামের গল্প। একটি ছোট্ট গ্রামে মাত্র কুয়ো একটাই কুয়ো ছিল। খাবার কারণে পানির স্তর দ্রুত কমে যাচ্ছে। যদি সবাই ইচ্ছে মতো পানি ব্যবহার করে, কয়েকদিনের মধ্যেই পুরো গ্রাম তৃষ্ণায় মারা যাবে। তখন গ্রামের প্রধান একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। প্রতিটি পরিবার নির্দিষ্ট পরিমাণের বেশি পানি ব্যবহার করতে পারবেন না। অনেক পরিবার কষ্ট পেল, কেউ অভিযোগ করলো, কেউ রাগ করলো, কিন্তু কয়েক সপ্তাহ পরে দেখা গেল পুরো গ্রাম বেঁচে গেছে। বেনথাম বলতেন, এটাই নৈতিক সিদ্ধান্ত, কারণ অল্প কিছু মানুষের অসুবিধা হলেও অধিকাংশ মানুষের জীবন রক্ষা পেয়েছে। কিন্তু সবাই একমত ছিলেন না। জার্মানির এক চিন্তাবিদ এই যুক্তি শুনে বললেন, মানুষকে শুধু সুখের হিসাব দিয়ে বিচার করা যায় না। তার নাম ইমানুয়েল কান্ট। তিনি বললেন, প্রত্যেক মানুষের এমন একটি মর্যাদা আছে যা কোনো লাভ ক্ষতির অঙ্ক দিয়ে মাপা যায় না। মানুষ কখনোই কেবল একটি উপায় হতে পারে না, প্রত্যেক মানুষ নিজেই একটি উদ্দেশ্য। এর এই ছোট্ট ঘটনা, ধরুন আপনার একজন বন্ধু আপনার বাড়িতে লুকিয়ে আছে। ঠিক তখন একজন খুনি দরজায় এসে জিজ্ঞেস করলো, সে কোথায়? আপনি সত্য জানেন, এখন কি বলবেন, কি করবেন? মিথ্যা বলবেন নাকি সত্য বলবেন? অনেকেই বলবেন অবশ্যই মিথ্যা, এতে একজন মানুষের জীবন বাঁচবে। বেনথাম বলতেন, ঠিক সিদ্ধান্ত, কারণ ফলাফল ভালো। কিন্তু কান্ট বলতেন, মিথ্যা বলা নিজেই একটি ভুল কাজ। নৈতিকতা পরিস্থিতি দেখে বদলায় না। যদি সবাই নিজের সুবিধা মতো মিথ্যা বলতে শুরু করে, তাহলে সমাজে বিশ্বাস বলে কিছুই থাকবে না। নৈতিকতার দুটি মানচিত্র। এখন পর্যন্ত আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই দর্শনের মধ্যে পার্থক্য কোথায়। বেনথাম প্রথমে প্রশ্ন করেন, এই সিদ্ধান্তের ফলে কতজন উপযুক্ত, কতজন উপকৃত হবে? কান্ট প্রথমে প্রশ্ন করেন, এই সিদ্ধান্ত কি মানুষের মর্যাদাকে সম্মান করেছে? এই সিদ্ধান্ত কি মানুষের মর্যাদাকে সম্মান করেছে? একজন ফলাফলকে অগ্রাধিকার দেন, অন্যজন নীতিকে। বাস্তব জীবনে কোনটি সঠিক? ধরুন একটি কোম্পানি বড় আর্থিক সংকটে পড়েছে। সব কর্মচারীকে রাখলে কয়েক মাসের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি 50 জনকে ছাঁটাই করা হয়, তাহলে বাকি 500 জনের চাকরি রক্ষা পাবে। বেনথামের অনুসারীরা বলতে পারেন, এটি কঠিন হলেও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, কারণ এতে অধিক সংখ্যক মানুষের জীবন জীবিকা রক্ষা পাবে। কিন্তু কান্ট প্রশ্ন করবেন, ছাঁটাইয়ের প্রক্রিয়া কি ন্যায্য ছিল? মানুষদের কি সম্মানের সঙ্গে আচরণ করা হয়েছে? তাদের কি কেবল সংখ্যার হিসেবে দেখা হয়েছে নাকি মানুষ হিসেবে? এই প্রশ্নগুলো আজও প্রতিটি প্রতিষ্ঠানে, আদালতে এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের অদৃশ্য বিচারক। আমরা প্রায়ই মনে করি নৈতিকতা শুধু বড় বড় ঘটনার বিষয়, কিন্তু সত্য হলো প্রতিদিন আমরা এই দুই দর্শনের মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিই। পরিবারে, অফিসে, ব্যবসায়, বন্ধুত্বে আমরা কখনো ফলাফলকে অগ্রাধিকার দিই, আবার নীতিকে। এই কারণেই নৈতিক জীবন এত কঠিন। একটি আয়নার সামনে দাঁড়ান, আজ রাতে নিজের কাছে একটি প্রশ্ন করুন, আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন, আপনি কি শুধু লাভ ক্ষতির হিসাব করেন, নাকি মানুষের মর্যাদা, ন্যায় এবং সততাকেও সমান গুরুত্ব দেন? এই প্রশ্নের উত্তরই আপনার চরিত্রকে গড়ে তোলে। কারণ নৈতিকতা শুরু হয় আদালতে নয়, শুরু হয় নিজের বিবেকের আদালতে। অধ্যায়ের সমাপ্তি। আজ আমরা দুই মহান চিন্তাবিদের সঙ্গে পরিচিত হলাম। একজন শিখিয়েছেন সর্বাধিক মানুষের সর্বাধিক মঙ্গল, অন্যজন শিখিয়েছেন মানুষকে কখনোই কেবল একটি উপায় হিসেবে ব্যবহার করো না। দুই দর্শনই শক্তিশালী, দুই দর্শনই যুক্তিসঙ্গত, কিন্তু বাস্তব জীবন আরো কঠিন প্রশ্ন নিয়ে অপেক্ষা করছে। কারণ এমন একটি বাস্তব ঘটনা আছে যেখানে ক্ষুধা, মৃত্যু এবং বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা মানুষকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, যা আজও বিশ্বজুড়ে আইনবিদ, দার্শনিক এবং সাধারণ মানুষকে বিভক্ত করে রেখেছে। একটি ডুবে যাওয়া জাহাজ, 4 জন মানুষ, আর বেঁচে থাকার জন্য নেওয়া এক ভয়াবহ সিদ্ধান্ত।
চলুন সেই সত্য ঘটনা নিয়েই শুরু হবে অধ্যায় 5। সমুদ্রের বুকে মৃত্যু, ক্ষুধা এবং মানুষের বিবেকের বিচার। ন্যায় বিচারের সন্ধানে। অধ্যায় 5। সমুদ্রের বুকে মৃত্যু, ক্ষুধা এবং মানুষের বিবেকের বিচার। মানুষের আসল চরিত্র কখন প্রকাশ পায়? যখন তার হাতে প্রচুর সম্পদ থাকে, নাকি যখন তার সামনে শুধু দুটি পথ খোলা থাকে, মৃত্যু অথবা এমন একটি সিদ্ধান্ত যার ভার তাকে সারা জীবন বহন করতে হবে? আমরা সবাই মনে করি আমি কখনো এমন কাজ করব না, কিন্তু আমরা কি নিশ্চিত? যদি টানা 20 দিন না খেয়ে থাকতে হয়, যদি প্রতিদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মৃত্যুকে আরো কাছে আসতে দেখি, যদি শরীরের প্রতিটি কোষ শুধু একটাই কথা বলে বাঁচতে হবে, তখনও কি আমাদের নৈতিকতা একই থাকবে? এই অধ্যায়ে শুরু হচ্ছে কোনো গল্প গল্প কাহিনী দিয়ে নয়, বরং এমন এক বাস্তব ঘটনার অনুপ্রেরণা যা আজও বিশ্বের আইন, বিদ্যালয়, দর্শনের ক্লাস এবং আদালতে আলোচিত হয়। ঝড়ের পরে অসীম সমুদ্র, চারিদিকে শুধু পানি, কোনো দিগন্ত নেই, কোনো জাহাজ নেই, কোনো সাহায্য নেই। একটি ছোট্ট নৌকায় কয়েকজন মানুষ ভেসে চলেছে। কয়েকদিন আগেও তারা ছিল একটি বড় জাহাজের যাত্রী, কিন্তু ভয়ঙ্কর এক ঝড় মুহূর্তের মধ্যে সবকিছু বদলে দিয়েছে। এখন তাদের কাছে নেই কোনো খাবার, নেই বিশুদ্ধ পানি, আছে শুধু অপেক্ষা, হয় উদ্ধার হওয়ার অথবা মৃত্যুর। প্রথম দিন সবাই আশাবাদী ছিল, দ্বিতীয় দিনও তারা সাহস ধরে রাখলো, পঞ্চম দিনে ক্ষুধা তাদের শরীরকে দুর্বল করে দিল, দশম দিনে তারা আর ভবিষ্যতের কথা ভাবতে পারছিল না, 15তম দিনে মানুষের ভাষা কমে গেল, চোখের সব ভাষাই সব কথা বলছিল, কেউ কারো দিকে তাকাইতেই চাইছিল না, কারণ সবাই একই প্রশ্ন ভাবছিল, আমি কি আর বাঁচবো? ক্ষুধা শুধু শরীরকে নয়, মনকেও বদলে দেয়। আমরা যখন পেট ভরে খাই, তখন নৈতিকতা নিয়ে কথা বলা সহজ, কিন্তু দীর্ঘ ক্ষুধা মানুষের চিন্তাকেও বদলে দেয়। শরীর তখন আর দর্শন বোঝে না, সে শুধু বাঁচতে চায়। ক্ষুধা ধীরে ধীরে যুক্তিকে গ্রাস করে, ভয় আশা আকাঙ্ক্ষাকে গ্রাস করে, আর তখনই মানুষের ভেতরের সবচেয়ে কঠিন লড়াই শুরু হয়। আমি কি মানুষ হয়ে থাকবো, নাকি শুধু বেঁচে থাকার চেষ্টা করব? সেই ভয়ঙ্কর প্রস্তাব। একদিন নৌকায় বসে থাকা একজন ধীরে ধীরে বলল, যদি আমাদের মধ্যে একজন মারা যায়, তাহলে বাকিরা হয়তো বেঁচে থাকতে পারবে। কথাটি বাতাসে মিলিয়ে গেল। কেউ উত্তর দিল না, কারণ সবাই বুঝেছিল এটি শুধু একটি বাক্য নয়, এটি একটি সীমারেখা, যে সীমা পার করলে মানুষ আর আগের মানুষ থাকে না। পরদিন আবার একই আলোচনা। তার পরের দিনও ক্ষুধা যত বাড়ছিল, আপত্তির ভাষা তত ছোট হয়ে আসছিল। মানুষের সবচেয়ে বিপজ্জনক ক্ষমতা। মানুষের একটি অদ্ভুত ক্ষমতা আছে। সে নিজের কাজকে যুক্তি দিয়ে সঠিক প্রমাণ করতে পারে। কেউ বলল, যদি একজনের মৃত্যুতে 3 জন বাঁচে তাহলে কি সেটি ভালো নয়? আরেকজন বলল, যদি সবাই মারা যায় তাহলে কারো কারো লাভ হবে না। কেউ বলল, এটি হত্যা নয়, এটি বেঁচে থাকার চেষ্টা। দেখুন, একই মানুষ যে কয়েকদিন আগে হত্যাকে ঘৃণা করত, আজ সে হত্যার পক্ষে যুক্তি খুঁজছে। কেন? কারণ পরিস্থিতি বদলেছে। নাকি মানুষের ভেতরে এমন একটি দিক সব সময় ছিল যা সুযোগের অপেক্ষায় ছিল? আইন কি বলে আর বিবেক কি বলে? ধরুন আপনি সেই নৌকায় ছিলেন, আপনি জানেন আর একদিন খাবার না পেলে সবাই মারা যাবেন। আপনি কি করতেন? আপনি কি লটারির প্রস্তাব দিতেন, নাকি বলতেন, যাই হোক আমি কাউকে হত্যা করব না? এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়, কারণ এখানে শুধু আইন নেই, এখানে আছে ক্ষুধা, ভয়, মৃত্যু, আশা আর মানুষের সীমাবদ্ধতা। আইন হয়তো বলবে হত্যা অপরাধ, কিন্তু বিবেক বলবে, সে কি একই কথা বলবে? বেঁচে থাকা কি সব সময় সর্বোচ্চ মূল্য? আমরা প্রায় বলি জীবন সবচেয়ে মূল্যবান, কিন্তু ইতিহাস আমাদের আরেকটি সত্য শেখায়,
কিছু মানুষ নিজের নীতি রক্ষার জন্য মৃত্যুকেও গ্রহণ করেছেন। কেউ সত্যের জন্য প্রাণ দিয়েছেন, কেউ স্বাধীনতার জন্য, কেউ অন্যায়ের সামনে মাথা নত করেননি। তাহলে প্রশ্ন ওঠে, শুধু বেঁচে থাকাই কি যথেষ্ট, নাকি কিভাবে বেঁচে থাকছি সেটিই আসল? একটি আয়না। এই গল্পটি সমুদ্রের নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের গল্প। আমরা হয়তো ক্ষুধায় কাউকে হত্যা করি না, কিন্তু কখনো কি নিজের সুবিধার জন্য অন্যের অধিকার কেড়ে নিই না? কখনো কি নিজের সাফল্যের জন্য অন্যকে পিছনে ঠেলে দিই না? কখনো কি নিজের নিরাপত্তার জন্য নির্দোষ কাউকে দোষারোপ করি না? হয়তো পরিস্থিতি আলাদা, কিন্তু নৈতিক প্রশ্নটি একই। আমি কি নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করছি? অধ্যায়ের শেষ কথা, এই নৌকার গল্প আমাদের কোনো সহজ উত্তর দেয় না, বরং আরো গভীর প্রশ্নের জন্ম দেয়। যদি একটি কঠিন পরিস্থিতি আমাদের নৈতিকতাকে বদলে দিতে পারে, তাহলে কি নৈতিকতা পরিস্থিতি নির্ভরশীল, পরিস্থিতি নির্ভর, নাকি এমন কিছু মূল্যবোধ আছে যা মৃত্যুর মুখেও পরিবর্তিত হওয়া উচিত নয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। মানুষের সম্মতি কি কোনো কাজকে নৈতিক করে তোলে? যদি সবাই রাজি থাকে তাহলে কি অন্যায় ও ন্যায় হয়ে যায়, নাকি কিছু কাজ আছে যা সম্মতি থাকলেও ভুলই থেকে যায়? এই গভীর প্রশ্ন দিয়েই শুরু হবে অধ্যায় 6, সম্মতি, স্বাধীনতা এবং ন্যায় বিচারের প্রকৃত অর্থ। একটি প্রশ্ন যা শতাব্দীর পর শতাব্দী ধরে আদালত, দর্শন, রাজনীতি এবং সমাজকে ভাবিয়ে তুলেছে। যদি সবাই রাজি থাকে তাহলে কি সবকিছু ন্যায়সঙ্গত হয়ে যায়? শুনতে প্রশ্নটি সহজ, কিন্তু এর উত্তর নির্ধারণ করে স্বাধীনতা কি, ন্যায় বিচার কি, এবং মানুষ হিসেবে আমাদের সীমারেখা কোথায়। একটি দ্বীপের কল্পকাহিনী। ভাবুন, আপনি এবং আরো 9 জন মানুষ একটি নির্জন দ্বীপে আটকা পড়েছেন। সেখানে খাবার খুবই সীমিত। হিসাব করে দেখা গেল, যদি সবাই খায় তাহলে কয়েক সপ্তাহের মধ্যে সবাই মারা যাবে। কিন্তু যদি একজন নিজের অংশ ছেড়ে দেয়, তাহলে বাকি 9 জন বেঁচে যেতে পারে। দীর্ঘ আলোচনার পর একজন উঠে দাঁড়ালো। সে বলল, আমি স্বেচ্ছায় আমার অংশ ছেড়ে দিচ্ছি। সবাই কাঁদতে শুরু করলো। কেউ তাকে থামাতে চাইলো, কিন্তু সে দৃঢ় কণ্ঠে বলল, আমার এই সিদ্ধান্ত আমার নিজের। এখন প্রশ্ন হলো, এটি কি নৈতিক, নাকি পরিস্থিতির চাপে দেওয়া সম্মতি আসলে সত্যিকারের সম্মতি নয়? সম্মতি মানে কি সত্যিকারের স্বাধীনতা? আমরা প্রায়ই মনে করি, আমি রাজি হয়েছি তাই এটি ঠিক, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। একজন মানুষ যদি ভয়ের কারণে রাজি হন, ক্ষুধার কারণে রাজি হন, অর্থের অভাবে রাজি হন, চাকরি হারানোর ভয়ে রাজি হন, পরিবারকে বাঁচানোর জন্য রাজি হন, তখন কি সেই সম্মতি সত্যিই স্বাধীন, নাকি সেটি ছিল পরিস্থিতির কাছে আত্মসমর্পণ? এই প্রশ্নের উত্তরই নৈতিক দর্শনের অন্যতম বড় বিতর্ক। অদৃশ্য শৃঙ্খল। একজন বন্দীকে যদি বলা হয়, স্বীকার করো, নইলে তোমাকে নির্যাতন করা হবে, সে যদি স্বীকার করে, তবে কি সেটি স্বাধীন স্বাধীন সিদ্ধান্ত? একজন দরিদ্র মানুষ যদি চরম অভাবের কারণে এমন একটি কাজ করতে রাজি হন যা তিনি স্বাভাবিক অবস্থায় কখনো করতেন না, তাহলে কি সেটি প্রকৃত সম্মতি? আইনের ভাষায় হয়তো একটি স্বাক্ষর যথেষ্ট, কিন্তু নৈতিকতার ভাষায় স্বাক্ষরের আগে মানুষের স্বাধীনতা আছে কিনা সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লটারির ন্যায় বিচার। আসুন আরেকটি পরিস্থিতি কল্পনা করি। একটি অভিযাত্রী দল পাহাড়ে আটকা পড়েছে। উদ্ধার আসতে আরো অনেক সময় লাগবে। খাবার শেষ। তারা সিদ্ধান্ত নিল লটারি হবে। যার নাম উঠবে সে নিজের জীবন উৎসর্গ করবে, যাতে বাকিরা বেঁচে যায়। সবাই নিয়ম মেনে লটারিতে অংশ নিল। এখন প্রশ্ন, এই প্রক্রিয়াটি কি ন্যায্য? অনেকে বলবেন হ্যাঁ, কারণ সবাই সমান সুযোগ পেয়েছে, কেউ বিশেষ সুবিধা পায়নি। আবার অনেকে বলবেন না, কারণ এটি একটি অন্যায় সিদ্ধান্তকে ন্যায্য পদ্ধতিতে নেওয়া হলেও সেটি অন্যায় থেকে যায়। এখানেই আমরা বুঝতে পারি ন্যায় প্রক্রিয়া, ফেয়ার প্রসিডিওর এবং নৈতিক সিদ্ধান্ত, মোরাল ডিসিশন সব সময় এক জিনিস নয়। আইন ও নৈতিকতার সূক্ষ্ম পার্থক্য। ধরুন একটি যুক্তি
ধরুন একটি চুক্তি সম্পূর্ণ আইনি, দুই পক্ষই স্বাক্ষর করেছে, কিন্তু এক পক্ষ এতটাই অসহায় ছিল যে তার সামনে অন্য কোনো বিকল্পই ছিল না। আইন হয়তো বলবে চুক্তি বৈধ, কিন্তু নৈতিকতা প্রশ্ন করবে এটি কি সত্যি ন্যায়সঙ্গত ছিল। এই কারণেই আধুনিক সমাজ শুধু আইনের উপর নির্ভর করে না, মানবিকতা, মর্যাদা এবং ন্যায়বোধও সমান গুরুত্বপূর্ণ। আমাদের প্রতিদিনের জীবনে হয়তো আমরা সমুদ্রে আটকা পড়ি না, লটারিতে নিজের জীবন বাজি রাখি না, কিন্তু প্রতিদিন এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে সম্মতি আর বাধ্যবাধকতার সীমারেখা ঝাপসা হয়ে যায়। একজন কর্মচারী অতিরিক্ত কাজ করতে রাজি হন, তিনি কি সত্যিই রাজি, নাকি চাকরি হারানোর ভয়ে? একজন শিক্ষার্থী এমন একটি বিষয় পড়ছেন যা তিনি ভালোবাসেন না, এটি কি তার নিজের সিদ্ধান্ত নাকি সামাজিক চাপ? একজন মানুষ এমন একটি সম্পর্কে আটকে আছেন যেখানে তিনি সুখী নন, তিনি কি থাকতে চান, নাকি একা হয়ে যাওয়ার ভয়ে থেকে যাচ্ছেন? এই প্রশ্নগুলো আমাদের শেখায় শেখায় সব সম্মতি স্বাধীনতার ফল নয়। ন্যায় বিচারের গভীর অর্থ। ন্যায় বিচার শুধু সঠিক সিদ্ধান্ত নেওয়ার নাম নয়। ন্যায় বিচার মানে প্রত্যেক মানুষকে এমনভাবে সম্মান করা যাতে তার স্বাধীনতা, মর্যাদা এবং ইচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়। যেখানে শক্তিশালী দুর্বলকে ব্যবহার করবে না, যেখানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুকে পিষে ফেলবে না, যেখানে মানুষ কখনোই কেবল একটি উপায় হয়ে উঠবে না। এটি শেষ প্রশ্ন। ভাবুন আপনার সামনে দুটি পথ, প্রথম পথটি আইনসম্মত, দ্বিতীয় পথটি নৈতিক, তৃতীয় এবং দুটি পথ এক নয়। আপনি কোনটি বেছে নেবেন? এই প্রশ্নের উত্তরই আপনার চরিত্রকে সংজ্ঞায়িত করবে। কারণ মানুষকে শুধু তার কাজ দিয়ে বিচার করা যায় না, তাকে বিচার করা হয় সে কেন সেই কাজটি করেছিল, এবং সে অন্য মানুষের মর্যাদাকে কতটা সম্মান করেছিল। অধ্যায়ের সমাপ্তি। আজ আমরা দেখলাম সম্মতি গুরুত্বপূর্ণ, কিন্তু সব সম্মতি স্বাধীন নয়। ন্যায্য পদ্ধতি গুরুত্বপূর্ণ, কিন্তু সব ন্যায্য পদ্ধতি নৈতিক নয়। আর ন্যায় বিচার তা শুধু আইনের বইয়ে লেখা কোনো নিয়ম নয়, এটি মানুষের বিবেক, স্বাধীনতা এবং মর্যাদার এক গভীর অনুসন্ধান। কিন্তু এখনো একটি শেষ প্রশ্ন বাকি আছে, তাহলে সত্যিকারের ন্যায় বিচার কি? ফলাফল, নীতি, সম্মতি, নাকি এমন কোনো উচ্চতর মূল্যবোধ যা এই সব কিছুকে একসঙ্গে যুক্ত করে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পৌঁছে যাব এই বইয়ের শেষ অধ্যায়ে। ন্যায় বিচারের শেষ, এক নতুন শুরু। আপনি কি কখনো এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যেটি পরে মনে হয়েছে হয়তো অন্যভাবে করা উচিত ছিল? প্রায় প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময় এই অনুভূতির মধ্য দিয়ে যায়। কারণ আমরা নিখুঁত নই, আমরা প্রতিদিন সিদ্ধান্ত নিই, আর প্রতিটি সিদ্ধান্তের পেছনে কাজ করে আমাদের মূল্যবোধ, আমাদের বিশ্বাস, আমাদের ভয় এবং আমাদের বিবেক। এই পুরো যাত্রায় আমরা ট্রলির সামনে দাঁড়িয়েছি, একজন চিকিৎসকের কক্ষে প্রবেশ করেছি, সমুদ্রের মাঝখানে মৃত্যুর সঙ্গে লড়েছি, সম্মতি, স্বাধীনতা এবং ন্যায় বিচার নিয়ে প্রশ্ন করেছি। কিন্তু এখন সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটির সামনে দাঁড়ানোর। এই সমস্ত আলোচনার পরে আমরা কি শিখলাম? ন্যায় বিচার কোনো সহজ সূত্র নয়। আমরা ছোটবেলা থেকেই অভ্যস্ত প্রতিটি প্রশ্নের একটি সঠিক উত্তর থাকে। গণিতে যেমন 2 আর 2 মিলে 4 হয়, কিন্তু নৈতিকতার জগৎ ভিন্ন। এখানে একই প্রশ্নের একাধিক যুক্তিসঙ্গত উত্তর থাকতে পারে। দুইজন সৎ মানুষ একই পরিস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নিতে পারেন, তবুও দুজনই নিজেদের বিবেকের কাছে সৎ থাকতে পারেন। এই কারণেই নৈতিক দর্শন আমাদের উত্তর মুখস্থ করায় না, এটি আমাদের চিন্তা করতে শেখায়। মাইকেল স্যান্ডেলের সবচেয়ে বড় শিক্ষা। এই কোর্সের শুরু থেকেই অধ্যাপক মাইকেল স্যান্ডেল একটি বিষয় পরিষ্কার করে দিয়েছেন। তিনি আমাদের বলতে চাননি এই উত্তরটাই সঠিক, বরং তিনি আমাদের শিখিয়েছেন সঠিক প্রশ্ন করতে। কারণ ভালো প্রশ্ন ছাড়া ভালো সমাজ তৈরি হয় না।
যে সমাজ প্রশ্ন করতে ভুলে যায়, সে সমাজ একদিন অন্যায়কে স্বাভাবিক বলে মেনে নেয়। আজকের পৃথিবীতে এই শিক্ষা কেন এত জরুরি? আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিন হাজারো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ করছে, স্বয়ংচালিত গাড়ি দুর্ঘটনার মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে, ডাক্তাররা সীমিত সম্পদ নিয়ে রোগী বেছে নিচ্ছেন, সরকার আইন তৈরি করছে, বিচারক রায় দিচ্ছেন, ব্যবসায়ীরা লাভ আর নীতির মধ্যে ভারসাম্য খুঁজছেন। প্রতিটি ক্ষেত্রেই একই প্রশ্ন ফিরে আসে, সঠিক কাজ কোনটি? এই কারণেই নৈতিক দর্শন শুধু বইয়ের বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের অংশ, নিজের জীবনের আদালত। একবার কল্পনা করুন, একটি আদালত আছে, সেখানে কোনো বিচারক নেই, কোনো আইনজীবী নেই, কোনো দর্শকও নেই, শুধু আপনি আর আপনার বিবেক। প্রতিদিন রাতে আপনি নিজের জীবনের বিচার করছেন। আজ আমি কি কাউকে অন্যায় করেছি? আজ আমি কি কাউকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করেছি? আজ আমি কি সত্যকে সম্মান করেছি? আজ আমি কি এমন একটি সিদ্ধান্ত নিয়েছি যা আমি চাই পৃথিবীর সবাই অনুসরণ করুক? এই আদালতে মিথ্যা বলা যায় না, কারণ এখানকার বিচারক আপনার নিজের আত্মা। নৈতিক সাহস। সঠিক কাজ জানা সহজ, সঠিক কাজ করা কঠিন। ইতিহাসে যারা পৃথিবী বদলেছেন তারা সব সময় শক্তিশালী ছিলেন না, তারা সব সময় জনপ্রিয় ছিলেন না, কিন্তু তাদের একটি গুণ ছিল, নৈতিক সাহস। অন্যায়ের সামনে নীরব না থাকা, ভয়ের মধ্যে সত্যের পাশে দাঁড়ানো, সুবিধার চেয়ে নীতিকে বড় মনে করা। এই সাহসী মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। একটি ছোট্ট গল্প। একজন বৃদ্ধ শিক্ষক তার ছাত্রদের জিজ্ঞেস করলেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি? কেউ বলল বা তলোয়ার, কেউ বলল টাকা, কেউ বলল ক্ষমতা। বৃদ্ধ হেসে বললেন, না, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো একটি জাগ্রত বিবেক। কারণ যার বিবেক জেগে আছে তাকে ভয় দেখানো যায়, কিন্তু তাকে অন্যায় করানো যায় না। এই বইয়ের প্রকৃত উদ্দেশ্য, এ বই আপনাকে কোনো চূড়ান্ত উত্তর দেওয়ার জন্য লেখা হয়নি, বরং আপনার ভেতরে এমন কিছু প্রশ্ন জাগিয়ে তোলার জন্য লেখা হয়েছে যেগুলো হয়তো আপনার চিন্তার ধরন বদলে দেবে। হয়তো আজ থেকে আপনি কোনো সংবাদ পড়ার সময়ও নতুন ভাবে ভাববেন, কোনো আদালতের রায় শুনে নতুন প্রশ্ন করবেন, কোনো সামাজিক বিতর্কে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কারণ ন্যায় বিচার কখনোই শুধু আবেগ নয়, শুধু যুক্তিও নয়, এটি যুক্তি, সহানুভূতি, মানবিকতা এবং নীতির এক সূক্ষ্ম ভারসাম্য। মনে রাখবেন, যখনই আপনি কোনো কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়াবেন, নিজেকে এই 5টি প্রশ্ন করুন: আমার সিদ্ধান্তে কারা উপকৃত হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে? আমি কি কাউকে শুধু একটি উপায় হিসেবে ব্যবহার করছি? যদি সবাই আমার মতো আচরণ করত তবে পৃথিবী কেমন হতো? এই সিদ্ধান্ত কি মানুষের মর্যাদাকে সম্মান করছে? আজ থেকে 10 বছর পরে আমি কি এই সিদ্ধান্ত নিয়ে গর্ব করতে পারবো? এই 5টি প্রশ্ন হয়তো সব সমস্যার সমাধান দেবে না, কিন্তু এগুলো আপনাকে একজন ভালো মানুষ হওয়ার পথে এগিয়ে দেবে। শেষ কথা, ন্যায় বিচার কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। প্রতিটি নতুন পরিস্থিতি আমাদের নতুন প্রশ্নের সামনে দাঁড় করায়, আর প্রতিটি প্রশ্ন আমাদের আরো পরিণত মানুষ হওয়ার সুযোগ দেয়। হয়তো আমরা সব উত্তর কখনোই জানতে পারবো না, কিন্তু যদি আমরা প্রশ্ন করা বন্ধ না করি, যদি সত্যকে খোঁজার সাহস না হারাই, যদি মানুষের মর্যাদাকে সর্বদা সম্মান করি, তাহলে আমরা শুধু একজন ভালো নাগরিকই হব না, আমরা একজন ভালো মানুষও হয়ে উঠব। এবং হয়তো এটাই ন্যায় বিচারের সবচেয়ে সুন্দর সংজ্ঞা, সমাপ্তি। আজকের এই যাত্রা যদি আপনার চিন্তার জগতে সামান্য হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। আপনার মতামত, প্রশ্ন বা ভিন্ন দৃষ্টিভঙ্গি মন্তব্যে শেয়ার করুন, কারণ ন্যায় বিচার নিয়ে আলোচনা তখনই অর্থবহ হয় যখন আমরা একে অপরের যুক্তিকে সম্মান করি। পরবর্তী পর্বে আমরা নৈতিক দর্শনের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব, জেরেমি বেন্থামের উপযোগবাদ নিয়ে আরো গভীর আলোচনা, যেখানে সুখ দুঃখ এবং সর্বাধিক মানুষের সর্বাধিক মঙ্গল ধারণাকে বাস্তব উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করা হবে। ধন্যবাদ।